বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতেই দেখা যাবে সূর্য রুমালটা দিয়ে চোখ মুছে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তারপর গলাটা পরিষ্কার করে বলে, আমি হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি আজ। সোহাগ মাথা নেড়ে আস্তে করে বলে, না স্যার, আপনি যা করেছেন ঠিকই করেছেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুল না। এই কথাটা শুনে সূর্য এক মুহূর্তের জন্য থমকে যায়। তার চোখে এক ধরনের বিস্ময়। এতদিন যেই মেয়েটাকে সে শুধু চুপচাপ ভীতু আর নিরীহ ভাবত, আজ সেই মেয়েটাই এত দৃঢ়ভাবে সত্যি কথা বলছে। তুমি কি সবসময় এমন ছিলে? সূর্য হালকা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। সোহাগ একটু মুচকি হেসে বলে, না স্যার, আগে আমি অনেক দুর্বল ছিলাম, সব কিছু চুপ করে সহ্য করতাম। কিন্তু মানুষ যখন বারবার ভাঙে, তখন একসময় সে শক্ত হতে শিখে যায়। সূর্য চুপ করে শুনতে থাকে। তার চোখে এবার আর অবহেলা নেই, আছে সম্মান। ঠিক তখনই বাইরে থেকে দরজায় নক শোনা যায়। দাদা ভাই, আমি রূপা, একটু ভেতরে আসতে পারি? সোহাগ আর সূর্য দুজনেই একে অপরের দিকে তাকায়। সূর্য বলে, এসো। রূপা ধীরে ধীরে ভেতরে ঢোকে। তার মুখটা একটু অস্বস্তিতে ভরা, চোখ নিচু করে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে? সূর্য একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করে। রূপা একটু ইতস্তত করে, তারপর বলে, আমি আমি আসলে সোহাগের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। সূর্য মাথা নেড়ে বলে, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। সূর্য বেরিয়ে গেলে ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। রূপা ধীরে ধীরে সোহাগের দিকে এগিয়ে আসে। তার চোখে যেন অপরাধবোধ। সোহাগ, আজ যা হয়েছে, আমি আমি সত্যিই দুঃখিত। সোহাগ অবাক হয়ে তাকায়। আপনি দুঃখিত কেন? রূপা চোখের জল চেপে বলে, কারণ আমি জানি মা যা করেছে সেটা ভুল ছিল, কিন্তু আমি কিছু বলতে পারিনি। আমি সবসময় চুপ করে থাকি, নিজের সুবিধের জন্য। সোহাগ একটু নরম গলায় বলে, সবাই সবসময় সাহস দেখাতে পারে না, এটা স্বাভাবিক। রূপা মাথা নেড়ে বলে, না, এটা স্বাভাবিক না। আমি যদি আজ তোমার জায়গায় থাকতাম আমি ভেঙে পড়তাম, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে। এই কথাই সোহাগের চোখ ভিজে ওঠে। আমি দাঁড়াইনি রূপা আপা, আমি শুধু আর সহ্য করতে পারিনি। রূপা এগিয়ে এসে সোহাগের হাত ধরে। আমি চাই আমরা শত্রু না হই, বন্ধু হই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? এক মুহূর্তের জন্য সোহাগ চুপ করে থাকে। তারপর হালকা হাসি দিয়ে বলে, বন্ধুত্ব জোর করে হয় না, কিন্তু চেষ্টা করা যায়। রূপার মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। চন্দ্রময়ী, অন্যদিকে ময়ূরাক্ষীর বাড়ি। ময়ূরাক্ষী নিজের ঘরে বসে আছে, মুখটা কঠিন, চোখে রাগ আর অপমানের আগুন। সংযুক্তা পাশে দাঁড়িয়ে বলে, দেখলেন তো কিভাবে আপনার ছেলেই আপনার বিরুদ্ধে দাঁড়ালো? ময়ূরাক্ষীর দাঁত চেপে বলে, ওকে আমি চিনি, ও বেশি দিন ওই মেয়ের প্রভাবের মধ্যে থাকবে না। সংযুক্তা আবার বলে, কিন্তু আপা, আপনি যদি এখন কিছু না করেন, তাহলে একদিন সব কিছু হাতছাড়া হয়ে যাবে। ময়ূরাক্ষী একটু চুপ করে থাকে। তার চোখে এবার এক ধরনের চিন্তা। আমি হারব না সংযুক্তা, এই বাড়িতে শেষ কথা আমিই বলবো। পরের সকাল। পরদিন সকালে বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরেও একটা অদৃশ্য টান। সোহাগ রান্নাঘরে কাজ করছে, তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে দৃঢ়তা। ঠিক তখনই সূর্য এসে দাঁড়ায় দরজার কাছে। আজ কি রান্না হচ্ছে? সোহাগ একটু হেসে বলে, আপনার পছন্দের খিচুড়ি আর ডিম ভাজা। সূর্য অবাক হয়ে বলে, তুমি জানো আমি এটা পছন্দ করি? সোহাগ হালকা মাথা নেড়ে বলে, আপনি একদিন বলেছিলেন, মনে ছিল। সূর্য কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, তুমি অনেক কিছু মনে রাখো। সোহাগ হেসে বলে, সবাই তো সবকিছু ভুলে যায় না স্যার। এই ছোট্ট কথোপকথনের মধ্যেই একটা অদ্ভুত উষ্ণতা তৈরি হয়। খাবার টেবিলে বসে সূর্য খেতে খেতে হঠাৎ বলে, তুমি কি কখনো নিজের জন্য কিছু চেয়েছ? সোহাগ একটু থেমে যায়। না, আমার চাওয়ার মতো কিছু ছিল না। এখন? সূর্য জিজ্ঞাসা করে। সোহাগ একটু ভেবে বলে, এখন শুধু একটু সম্মান চাই আর শান্তি। সূর্য তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে এবার একদম অন্যরকম দৃষ্টি। তুমি সেটা পাওয়ার যোগ্য। এই কথাটা শুনে সোহাগের বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। ঠিক তখনই বাড়ির সামনে আবার গাড়ির শব্দ। সোহাগ জানালার দিকে তাকায়, তার চোখ বড় হয়ে যায়। ঠাম্মি! সূর্যও অবাক হয়ে বাইরে তাকায়।
একজন বয়স্কা মহিলা, চোখে দৃঢ়তা আর মুখে মমতা, গাড়ি থেকে নামছেন। ঠাম্মি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢোকেন, তার চোখে যেন সব বোঝার ক্ষমতা। তিনি সরাসরি সোহাগের কাছে এসে দাঁড়ান। তুই ভালো আছিস তো মা? এই এক প্রশ্নেই সোহাগার নিজেকে ধরে রাখতে পারে না। সে ঠাম্মিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠাম্মি তার মাথায় হাত বুনিয়ে বলে, আমি এসে গেছি, এবার আর তোকে একা লড়তে হবে না। সূর্য এই দৃশ্যটা দেখে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার চোখে এক ধরনের স্বস্তি, কারণ সে বুঝতে পারে এই বাড়িতে এখন সত্যিকারের লড়াই শুরু হতে যাচ্ছে, আর সেই লড়াইয়ে সোহাগার একা নয়। ময়ূরাক্ষী দরজাটা জোরে ঠেলে নিজের ঘরে ঢুকল। তার চোখ মুখ লাল, রাগে শরীর কাঁপছে। বাইরে দাঁড়িয়ে সংযুক্তা, রূপা আর সার্থক তিনজনেই একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে কি করবে বুঝে উঠতে পারছিল না। ঘরের ভেতর থেকে শব্দ আসছিল, কখনো আলমারি বন্ধ করার, কখনো কিছু ছুঁড়ে ফেলার। সংযুক্তা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে নরম গলায় বলল, ময়ূরাক্ষী, দরজাটা খোলো তো, কথা বলি। কোনো উত্তর নেই। রূপা এগিয়ে এসে বলল, দিদি, এভাবে রাগ করে থাকলে তো কিছুই ঠিক হবে না। হঠাৎ দরজাটা খুলে গেল। ময়ূরাক্ষী দাঁড়িয়ে আছে, চোখে আগুন। কি ঠিক হবে? তোমরা কি ঠিক করতে পারলে? একটা কাজও ঠিকমতো করতে পারো না। সংযুক্তা কেঁপে উঠল, তবু সাহস করে বলল, তুই আমার কথা শোন, আমি তো চেষ্টা করছি, তোর জন্য কত কিছু করছি, কিন্তু মেয়েটাকে তো আর জোর করে বাড়ি থেকে বের করতে পারছি না। ময়ূরাক্ষী তাচ্ছিল্যের হাসি হাসল। চেষ্টা? এটাকে তুই চেষ্টা বলিস? এতদিন হয়ে গেল আর তুই এখনও কিছু করতে পারলি না? আমার সাথে আর কথা বলিস না সংযুক্তা। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল সংযুক্তার মনে। তার চোখে জল চলে এলো। ময়ূরাক্ষী, এমন কথা বলিস না, আমি তোকে হারাতে চাই না। কিন্তু ময়ূরাক্ষী আর শুনল না। সে সার্থকের দিকে তাকিয়ে বলল, আর তুমি? এত বড় বড় কথা বলেছিলে, শেষে কিছুই করতে পারলে না? তোমাকে দেখে তো মনে হয় সবই শুধু কথা। সার্থক চুপ করে দাঁড়িয়েছিল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার এই চুপ থাকাটা যেন ময়ূরাক্ষীর রাগ আরও বাড়িয়ে দিল। কি হল? মুখে কথা নেই কেন? নাকি সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে? রূপা এবার আর সহ্য করতে পারল না। সে এগিয়ে এসে বলল, দিদি, আপনি একটু বেশি বলছেন, সার্থক কিন্তু সত্যি চেষ্টা করেছে। চুপ! ময়ূরাক্ষী চেঁচিয়ে উঠল। তুই আমাকে শেখাবি কে কি করেছে? আমি সব বুঝি। তারপর সে সার্থকের দিকে আঙুল তুলে বলল, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে আর এখানে দেখতে চাই না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সংযুক্তা হতবাক, রূপার মুখ ফ্যাকাশে। সার্থক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে গেল। রূপার বুকটা হু হু করে উঠল। সে মনে মনে বলল, মোম, তুমি আমার হাজব্যান্ডকে এভাবে অপমান করে বের করে দিলে, এটা তুমি ঠিক করলে না। কিন্তু মুখে কিছু বলল না, কারণ সে জানে এই মুহূর্তে কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হবে। সার্থক বাড়ির বাইরে এসে একা দাঁড়িয়ে রইল। তার চোখে কষ্ট, অপমান সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। সে ভাবল, আমি কি সত্যি এতটাই ব্যর্থ? আমি তো শুধু ওদের ভালো চেয়েছিলাম। এদিকে ঘরের ভেতর সংযুক্তা চুপচাপ কাঁদছে। ময়ূরাক্ষী জনালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার ভেতরেও একটা অস্থিরতা কাজ করছে। সে নিজেকেই বোঝাতে চাইছে সে যা করছে ঠিকই করছে। রূপা ধীরে ধীরে সংযুক্তার পাশে এসে বসল। আপু, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। সংযুক্তা কাঁপা গলায় বলল, কিছুই ঠিক হবে না রূপা, ময়ূরাক্ষী এখন কাউকে বিশ্বাস করে না। রূপা একটু চুপ থেকে বলল, তাহলে আমাদের কিছু একটা করতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সংযুক্তা চোখ মুছে তাকালো, কি করব আমরা? রূপা নিচু গলায় বলল, আমাদের এক হতে হবে। ময়ূরাক্ষীকে বোঝানো এখন সম্ভব না, কিন্তু যেটা সে চায় সেটাই করতে হবে। মানে? সংযুক্তা অবাক। মানে, সোহাগকে এই বাড়ি থেকে সরাতে হবে। রূপার গলায় দৃঢ়তা। সংযুক্তা থমকে গেল। কিন্তু এটা কি ঠিক হবে? রূপা ধীরে ধীরে বলল, ঠিক ভুল এখন ভাবার সময় নেই। তুমি দেখছ না ময়ূরাক্ষী কেমন হয়ে গেছে? সে যদি এভাবে চলতে থাকে তাহলে সব কিছু ভেঙে পড়বে। সংযুক্তা চুপ করে রইল। তার মনেও দ্বন্দ্ব, একদিকে নৈতিকতা, অন্যদিকে পরিস্থিতির চাপ। রাত বাড়তে থাকল। বাড়ির পরিবেশটা অদ্ভুত ভারী হয়ে উঠল। কেউ কারো সাথে ঠিকমতো কথা বলছে না। পরদিন সকালে রূপা সার্থকের সাথে দেখা করতে গেল। সার্থক তখনও আগের দিনের অপমান ভুলতে পারেনি।
তুমি এখানে কেন এসেছ? সার্থক ঠান্ডা গলায় বলল। রূপা ধীরে বলল, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের এখন একসাথে থাকতে হবে। একসাথে? সার্থক তিক্ত হেসে বলল, যে বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দিল, সেই বাড়ির জন্য আমি আবার কিছু করব? রূপা তার হাত ধরল। আমার জন্য করো, আমি চাই না সব কিছু ভেঙে যাক। সার্থক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, বলো কি করতে হবে। এদিকে সংযুক্তা একা বসে ভাবছে সে কি সত্যিই সঠিক পথে হাঁটছে। তার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে। ময়ূরাক্ষী তখনও নিজের জেদে অটল। সে মনে মনে ঠিক করে ফেলেছে, যেভাবেই হোক সোহাগকে এই বাড়ি থেকে বের করতেই হবে। ধীরে ধীরে চারজন আবার একসাথে হল, কিন্তু এবার তাদের লক্ষ্য একটাই, সোহাগ। তারা পরিকল্পনা করতে শুরু করল, কিভাবে সোহাগকে এমন পরিস্থিতিতে ফেলা যায় যাতে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। রূপা বলল, আমাদের সরাসরি কিছু করা যাবে না, তাহলে ধরা পড়ে যাব। সার্থক মাথা নেড়ে বলল, ঠিক, আমাদের ধীরে ধীরে ওর বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে হবে। সংযুক্তা একটু দ্বিধা নিয়ে বলল, কিন্তু যদি কিছু ভুল হয়ে যায়? ময়ূরাক্ষী দৃঢ় গলায় বলল, কোনো ভুল হবে না, আমি যা বলছি সেটাই হবে। তার চোখে তখন এক ধরনের কঠোরতা, যেন সে আর আগের সেই মানুষটা নেই। পরিকল্পনা অনুযায়ী তারা সোহাগের প্রতিটা কাজে ভুল খুঁজতে শুরু করল। ছোট ছোট বিষয় নিয়েও বড় ঝামেলা তৈরি করতে লাগল। সোহাগ প্রথমে বুঝতে পারছিল না কি হচ্ছে। সে চেষ্টা করছিল সবাইকে খুশি রাখতে, কিন্তু যতই চেষ্টা করছে ততই যেন পরিস্থিতি খারাপ হচ্ছে। একদিন রান্নায় সামান্য লবণ বেশি হয়ে গেল। ময়ূরাক্ষী সঙ্গে সঙ্গে বলে উঠল, এটা কি রান্না হয়েছে? তুমি কিছুই পারো না। সোহাগ চুপ করে মাথা নিচু করল। আমি ঠিক করে দিচ্ছি, সংযুক্তা যোগ করল। প্রতিদিনই একই ভুল, কবে শিখবে তুমি? রূপাও মুখ ফিরিয়ে রইল, যেন সোহাগের কোনো মূল্যই নেই। দূরে দাঁড়িয়ে সব দেখছিল সার্থক, তার মনে একটু খারাপ লাগছিল, কিন্তু সে কিছু বলল না। দিনের পর দিন এভাবেই চলতে থাকল। সোহাগ মানসিকভাবে ভেঙে পড়তে লাগল। এক রাতে সোহাগ একা বসে কাঁদছিল। সে ভাবছিল, আমি কি এতটাই খারাপ? কেন সবাই আমাকে এভাবে অপমান করছে? তার চোখে তখন অসহায়তা। এদিকে ময়ূরাক্ষী মনে মনে ভাবছে, আর বেশি দিন নয়, খুব শিগগিরই সোহাগ নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সে জানে না এই খেলার একটা মূল্য আছে। সম্পর্কের ভাঙন, বিশ্বাসের ক্ষয়, এসব একদিন ফিরে আসবেই। আর সেই দিনের অপেক্ষায় যেন সময় ধীরে ধীরে এগিয়ে চলে